সোনারপুর গ্রামটা ছিল খুব শান্ত একটা জায়গা। পাশেই বয়ে এত বিশাল পদ্মা নদী। চুপচাপ গ্রামের একটু বাইরে ছিল একটা পুরনো জমিদার বাড়ি। এককালে জমিদারের জাঁকজমকপূর্ণ আবাস এখন একেবারে ফানাছোড়া। দেওয়ালগুলো ফাটা, জানলায় জঙ্গলের লতা ঝুলছে, এলোমেলো চুল। গ্রামের লোকজন ফিসফিস করে বলত, বাড়িটায় নাকি ভূতেরা ঘোরাফেরা করে। আজব আজব শব্দ আর ছায়া দেখায়। কেউ সাহস করে বাড়িটার কাছে এত না, বিশেষ করে রাতের বেলায়া একা একা। ভয় গ্রামবাসীদের মনে গেঁথেছিল। বাড়িটা আর তার রহস্য থেকে সবাইকে দূরে রাখত। এক পূর্ণিমার রাত, সোনারপুরে চাঁদের আলোয় ভুতুড়ে একটা আবা। গ্রামের কয়েকজন উত্তি ছেলে, সাহসী আর উচ্ছল, মিলে ঠিক করল জমিদার বাড়ির কাছে আবে। ভয়ডর তাদের মাথায় ছিল না। ভূতের গল্পগুলোকে তারা বুড়োদের গাঞ্জা খুঁড়ি ভাবত। বাড়ির কাছে হেতেই চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। শুধু জিংজিম পোকার ডাক শোনা যাচ্ছিল। হঠা বারান্দায় একটা আকৃতি দেখা গেল, লম্বা, কালো ছায়ার মতো। তার হাতে একটা বই, চাঁদের আলোয়া জিকমিক করছে। ছেলেগুলোর বুকের হুকপুকানি বেড়ে গেল। তারা থমকে দাঁড়াল। আকৃতিটা উদাও হয়ে গেল, বইটা পড়ে গেল। ফ্লুপস ভোর তাদের সাহসকে উড়িয়ে নিয়ে গেল। তারা চিকার করে গ্রামের দিকে ছুটাল। পরদিন সকালে গ্রামে নতুন গল্প ছড়িয়ে পড়ল। ভুতুড়ে আকৃতি, আলোকিত বই আর ভীত ছেলেদের গল্প। কৌতূহল আর ভয়ের লড়াই শুরু হল। কয়েকজন সাহসী লোক বাড়িটায় গেল দেখতে। তারা বইটা খোলা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখল। বই না, একটা ডায়েরি। পাতাগুলো পুরনো, হলুদ হয়ে গেছে, কিন্তু বারান্দার আকৃতিটা আর নেই। ধুংজার মত উবে গেছে। গ্রামবাসীদের ভয় আরো বেড়ে গেল। অভিশাপ আর রুষ্টাত্মার গল্প ছড়িয়ে পড়ল। বাড়িটার কাছে আও এত দূরের কথা, নামটাই মুখে আনুত না কেউ। ডায়েরিটা পরে রইল রাতের ঘটনার নীরব সাক্ষী হয়। অনির্বাণ ছিল সোনারপুরের একজন চাকাক্স আর জন পিপাসু ছেলে। গ্রামের বুড়োদের গল্প শুনতে সে খুব ভালবাসত। ভুতুড়ে বাড়ির গল্পটা তাকে ভীষণ আকর্ষণ করত। ভূতে সে বিশ্বাস করত না, তারকা বিশ্বাস করত যুক্তি আর বুদ্ধিতে। সে ঠিক করল রহস্যের তদন্ত করবে। ভুতুড়ে আকৃতি আর আলোকিত ডায়েরির আসল রহস্য কি তা সে খুঁজে বের করবে। অনির্বাণ জানত ভাও অচাক্তিক, তাকে সাহসী হতে হবে। বাড়ির রহস্য উন্মোচন করতে হবে, নিজের জন্য, গ্রামের জন্য। তদন্ত শুরু করবে ডায়েরি দিয়ে। রহস্যের একমাত্র সূত্র ডায়েরি। পরদিন সাহস আর কৌতূহল নিয়ে অনির্বাণ বাড়ির দিকে এগিয়ে গেল। ভিতরে খুঁজতেই শিরশির করে গেল। ধুলো, মাখামাখি, সবকিছু। ছাদ থেকে মাকড়সার জাল ঝুলছে ভূতের পর্দার মধ্যে। বানা জানলা দিয়ে হাওয়ার সুই সুই শব্দ হচ্ছে। মনে হচ্ছে কেউ কাঁদছে। তবুও অনির্বাণ এগিয়ে গেল। ছেলেগুলো ঘরে আকৃতিটা দেখেছিল, সেটা খুঁজে বের করতেই হবে। কিলোমিটার করে সিন্ডারি বেয়ে উচল। প্রতি ধাপে শব্দ হচ্ছে নীরব বাড়িতে। অবশেষে বারান্দা। ডায়েরিটা খোলা পড়ে আছে, হাওয়ায় পাতা উল্টে আসছে। অনির্বাণ ডায়েরিটাকে তুলে নিল, বুক ভুকভুক করছে। ডায়েরিটা জমিদারের ছেলে মলিন কালিতে লেখা একটা বংশ পরম্পরা ছেলে আসাসোনার লক্ষ্মী মূর্তি রক্ষা। মূর্তি টানা কি সৌভাগ্য সমৃদ্ধি। একদিন মূর্তিটা হারিয়ে তার কিছুদিন পরে জমিদারের ছেলে অসুস্থ হয়ে মারা যান। ডায়েরির লেখা হঠাৎ শেষ হয়ে গেছে। অনির্বাণ পড়তে লাগল। শেষ পাতায়া একটা ভুয়ঙ্কটা লেখা, একটা অভিশাপ। জমিদার বিশ্বাস করতেন কে মূর্তিটা চুরি করেছে, তার কারণেই তার পরিবারের উপর বিপদ এসেছে। চোরকে অভিশাপ দিয়েছিলেন জমিদার, মূর্তি ফেরত না আসা পর্যন্ত তার বংশের কেউ শান্তি পাবে না। অনির্বাণ ডায়েরিটা বন্ধ করল। মনে মনে ভাবতে লাগল, এই ঘটনার পেছনে কি এটাই কারণ? আকৃতিটা কি জমিদারের ছেলে তার পরিবারের ঐতিহ্য রক্ষা করছে? অনির্বাণ বুঝতে পারল কি করতে হবে। মূর্তিটা খুঁজে বের করে বাড়িতে ফিরিয়ে আনতে হবে। সে গ্রামের বয়স্কদের সাথে কথা বলতে শুরু করল। তাদের গল্প শুনল, সূত্র খুঁজল।
জমিদারের এক দূর সম্পর্কের আত্মীয়ের কথা জানতে পারল। তার লোভ আর এই রোষার গল্প গ্রামে ছড়িয়েছিল। মূর্তি হারিয়ে হুয়াহার পড়ছেই আত্মীয় সোনারপুর ছেড়ে চলে গিয়েছিল। অনির্বাণের সন্দেহ হল সেহা তা মূর্তিটা চুরি করেছে, তাকে খুঁজে বের করতেই হবে। অনির্বাণ জানতো সহজ হবে না, বছরের পর বছর চলে গেছে, শুধু একটা নাম আর একটা দূরের গ্রামের ঠিকানা তার কাছে আছে, কিন্তু সে যাসে প্রতীচ্ছে রহস্যের সমাধান না করা পর্যন্ত সে ছাড়বে না। জমিদারের আত্মীয়ের খোঁজে অনির্বাণ ধুলোবালি রাস্তা আর চচ্চল শহর ঘুরে বেড়াল। ব্যবসায়ী, বহি, চাষি, পথিক সবার সাথে কথা বল, প্রতিটা সূত্র ধরে এগিয়ে গেল, প্রতিটা ফিস শুনল। অবশেষে পাহাড়ের ছানা একটা ছোট গ্রামে পৌঁছাল। সেখানে একটা ফাহা বাড়িতে থাকে জমিদারের সেই দূর সম্পর্কের আত্মীয়। হ্যাঁ, এখন বুড়ো হয়ে গেছে। সে স্বীকার করল মূর্তিটা চুরি করেছিল সে। লোভের বসে বছরের পর বছর আগে বাড়ি থেকে মূর্তিটা নিয়ে গিয়েছিল। পাহাড়ের চূড়ায়া একটা পুরনো মন্দিরে লুকিয়ে রেখেছিল। তার কর্তকর্মের জন্য অনুতপ্ত হলেও সব খুব দেরি হয়ে গেছে। নিজের ও পরিবারের উপর বিপদ ডেকে এনেছে। অনির্বাণকে মূর্তিটা দিল, চোখে অনুশোচনা, অভিশাপ মুক্ত করার জন্য অনুরোধ করল। অনির্বাণ সোনারপুরে ফিরে এল, হাতে সোনার লক্ষ্মীর মূর্তি, বাড়িতে মূর্তিটার আসল জায়গায় রেখে দিল। সেই রাতে এক অদ্ভুত শান্তি নেমে এল সোনারপুরে। গ্রামবাসীরা ঘুমাল নিশ্চিন্তে, স্বপ্নে আর ভূত বা ভয়ঙ্কর ফিসফিস নেই। ভয়ের ছায়া কাটিয়ে বাড়িটা নতুন হয়ে উঠল, সকালের রোদে চলমল করছে, অভিশাপ মুক্ত হল। অনির্বাণের সাহস আর দক্ষতা গ্রামকে রক্ষা করল ও শান্ত আত্মাকে শান্তি দিল। সবাইকে প্রমাণ করে দিল সাহস আর বুদ্ধি দিয়ে হে কোন রহস্যের সমাধান সম্ভব। সেই দিন থেকে অনির্বাণ হয়ে উঠল সোনারপুরের নায়ক। সে হল আশার প্রতীক, অন্ধকারের মাঝেও সাহস আর দাহার বিজয়া হয়।